যত দ্রুত সম্ভব দেশকে একটি স্থিতিশীল অবস্থায় দেখতে চায় বিএনপি, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফরিদপুরে রাষ্ট্রকাঠামো গঠনের ৩১ দফা নিয়ে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কথা বলেন। তিনি বলেন, একটি সুষ্ঠু নির্বাচন চায় বিএনপি, ফলাফল যাই হোক মেনে নেওয়া হবে। মাহবুব সৈকতের রিপোর্ট। ফরিদপুর অঞ্চলের তৃণমূল নেতাদের নিয়ে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির উপর কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এখানে কৃষকের কথা আছে, এখানে শিক্ষকের কথা আছে, এখানে ছাত্রের কথা আছে, এখানে বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবী মানুষের কথা আছে। জবাবদিহিতা না থাকায় স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে দুর্নীতি সার্বজনীন রূপ পেয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। হাজারো কোটি টাকা তারা পাচার করে দিয়েছে। দেশে যদি সত্যিকারভাবে জবাবদিহিতা থাকতো, তাহলে কি দেশের মানুষের এই ২,০০০ কোটি টাকা পাচার করা সম্ভব ছিল? অবশ্যই সেটা সম্ভব ছিল না। কাজেই আমরা দুর্নীতিকেই অ্যাড্রেস করতে চাই, আমরা আইনের শাসনকেই প্রতিষ্ঠিত করতে চাই। জনগণের সমর্থন নিয়ে বিএনপি কল্যাণমূলক দেশ গড়তে চায় বলেও জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এটি একটি স্বাভাবিক ব্যাপার যে বিএনপির মতন একটি দল একটি নির্বাচনই চাইবে, যেই নির্বাচনে মানুষ নিরাপদে স্বাধীনভাবে ভয়ভীতিহীনভাবে ভোট দিতে পারবে। আমরা জনগণের যেটি ডিসিশন, যেটি সিদ্ধান্ত নির্বাচনের মাধ্যমে, সেটি অবশ্যই আমরা মেনে নেব। আস্থা ধরে রাখতে জনপ্রত্যাশা পূরণের নির্দেশনাও দেন তিনি। জনগণকে আস্থায় রাখতে হলে অবশ্যই জনগণের প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে উঠতে হবে, চলতে হবে, আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে সেভাবে বসতে হবে। আমাদের মধ্যে কেউ কেউ কিছু কিছু ভুল করছে, সেই ভুলগুলোকে তাদেরকে শুধরে দিতে হবে, অথবা তাদেরকে সতর্ক করতে হবে, তাদেরকে সাবধান করতে হবে। ক্ষেত্র বিশেষে আমাদেরকে আরো কঠোর হতে হবে। দলের পুঁজি হচ্ছে জনগণের আস্থা। জনগণের আস্থা যদি, এই পুঁজি যদি নষ্ট হয়ে পুঁজি যদি হাত পড়ে, তাহলে কিন্তু সবকিছু নষ্ট হয়ে যাবে। সব শ্রেণী এবং পেশার মানুষকে নিয়েই বিএনপি দেশ গড়ার কাজ করতে চায় বলেও জানান তারেক রহমান। দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হলে সকলকে একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবেই করতে হবে। মাহবুব সৈকত, মাই টিভি, ফরিদপুর। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নির্বাচনের কোনো বিকল্প নেই। রাজনৈতিক সরকার ছাড়া কোনো দেশ চলতে পারে না। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন তিনি। স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর এজেএম জাহিদ হোসেন বলেন, আওয়ামী লীগ এখন ভারতের মাধ্যমে স্নায়ু যুদ্ধ করে বাংলাদেশকে অস্থির করার পায়তারা করছে। আবু সাইদ উপর রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে পিপলস পার্টি আয়োজিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, রাজনৈতিক সরকার ছাড়া কোনো দেশ চলতে পারে না। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলো গণতন্ত্র প্রয়োজন। গণতন্ত্র প্রকৃতপক্ষে রূপ দিতে হলে নির্বাচন প্রয়োজন। অতএব অতি দ্রুত সংস্কার সম্পন্ন করে এই সরকারকে আমরা বলবো যে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হোক, যাতে করে এই ষড়যন্ত্র এদেশের জনগণই ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে রুখতে পারে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আগরতলায় বাংলাদেশের হাইকমিশনের উগ্রবাদী হিন্দুদের হামলা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যুব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেএম জাহিদ হোসেন ভারতে গণতন্ত্র রয়েছে কিনা এমন প্রশ্ন তুলে বলেন, আওয়ামী লীগ এখন ভারতের মাধ্যমে স্নায়ু যুদ্ধ করে বাংলাদেশকে অস্থির করার পায়তারা করছে। দেশের মানুষ যখন তার অধিকার ফেরত পাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, দেশের মানুষ যখন তাদের মানবাধিকার ফেরত পাওয়া এবং যারা শহীদ হয়েছে তার বিচার এই দেশে করতে চায়, আজ সেই সময় আজকে আমাদেরকে বিশৃঙ্খলা অর্থাৎ আমাদেরকে বিভাজিত করতে চায়। অপরদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, তারেক রহমান 18 বছর গণ অভ্যুত্থানের সপক্ষে কাজ করেছেন। বাংলাদেশ কখনো বিশ্বের কারোর কাছে মাথা নত করে না। ভারতের কাছে গণতন্ত্র শিক্ষার কোনো কারণ নাই। ভারত একমাত্র দেশ যারা হিন্দু ছাড়া চোখে আর কোনো জাতি দেখে না। আর এদিকে সকালে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের দেখতে রাজধানীর জাতীয় বান ইনস্টিটিউটে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি সাংবাদিকদের বলেন, পলাতক হাসিনা দেশের বিরুদ্ধে নানা ধরনের উস্কানিমূলক অপপ্রচার ও তাদের মায়াকান্না কোনো কাজে আসবে না। অপপ্রচারের যে কথাগুলো আমরা জানতে পারছি, তাতে মনে হচ্ছে যে ভারত
একটি গণতান্ত্রিক রাষ্ট্র বলে আমরা জানতাম, যে ভারত যেখানে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষিত হয় বলে আমরা জানতাম, যে ভারতে অনেক জ্ঞানীগুণী মানুষের দেশ বলে আমরা জানতাম, সেই দেশটিকে এখন মনে হচ্ছে এখানে হিংস্র, ঘাতক এবং প্রচণ্ড রক্তপিপাসু মানুষরা সেখানে বাস করে। আবু সাদপু, মাই টিভি, ঢাকা। ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকা অবমাননা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি মনে করে দেশটির ক্ষেত্রে আর নতজারু পররাষ্ট্রনীতি নয় এবং বরং সাম্যতার ভিত্তিতে সেটি ঠিক করতে সরকারকে আহ্বান জানিয়েছেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা। দুপুরে রাজধানীতে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দের আয়োজনে প্রতিবাদ সমাবেশে এমন আহ্বান জানানো হয়। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। রাজধানীর রাওয়া ক্লাবের সামনে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সমাবেশের আয়োজন করেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দ। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের অপপ্রচার ও আধিপত্যবাদের বিরুদ্ধে বিক্ষোভ করেন তারা। এ সময় দেশের বিরুদ্ধে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। বাংলাদেশের বিরুদ্ধে আভ্যন্তরীণ, আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে, আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই। সমাবেশে সাবেক সেনা কর্মকর্তারা ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের সমালোচনা করেন। তারা বলেন, 5 আগস্টের পর একের পর এক আগ্রাসী আচরণ করছে ভারতের গণমাধ্যম ও কিছু রাজনীতিক। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও পতাকার অবমাননা করা হয়েছে, যা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। ইস্টার্ন কমান্ড গোছানোর ভয় আমাদেরকে দেখাবেন না। সমতার ভিত্তিতে সম্পর্ক স্থাপনের আহ্বান জানিয়ে তারা বলেন, ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি নয়, সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে। সমাবেশে বিগত সরকারের সময় ভারতের সঙ্গে করা চুক্তিগুলো প্রকাশের দাবিও জানানো হয়। ভারতের সাথে আমাদের যত ধরনের চুক্তি হয়েছে তা প্রকাশ করা হোক। বাংলাদেশে চাকরিরত ভারতীয় নাগরিকদের বিস্তারিত বৃত্তান্ত প্রকাশ করা হোক। যদি প্রয়োজন থাকে তখন তার ভিসা নবায়ন করা হোক, নতুবা তাদেরকে ফেরত পাঠানো হোক। বিভিন্ন প্রতিরক্ষা স্থাপনাতে যে সমস্ত ভারতীয় চাকরি করছেন তাদের ফেরত পাঠানো হোক। ছাত্র জনতার অভ্যুত্থানের মতো যে কোনো প্রয়োজনে দেশের জন্য রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন সাবেক সেনা কর্মকর্তারা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আগামী বছরে দেশবাসী একটি রাজনৈতিক সরকার দেখতে পারবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সকালে রাজধানীর একটি হোটেলে এক সম্মেলনে অংশ নিয়ে এই কথা জানান তিনি। আর নৌ পরিবহন মন্ত্রণালয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেন, যদি রাজনীতিবিদদের মধ্যে ঐক্যমত না হয় তাহলে জাতীয় ঐক্যের পথ এলোমেলো হয়ে যাবে। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর উদ্যোগে আয়োজিত সম্মেলনের প্রথম সেশনে অংশ নেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আগামী বছরই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আভাস দেন তিনি। আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। আমার ব্যক্তিগত মতামত, জানি না কি হবে। তখন সবাই মিলে ভাবা যাবে কিভাবে যাওয়া যাবে। তবে কোন দেশ কখনো তো হঠাৎ করে ওইভাবে উন্নতি হয়নি। সাতক্ষীরা ভোমরাস্থলে রাজনীতিবিদরাই দেশ পরিচালনা করবে গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নের জবাবে মন্তব্য করেন নৌ পরিবহন উপদেষ্টা শাখাওয়াত হোসেন। আলটিমেটলি রাজনীতিবিদরা দেশ চালাবেন, আজকে হোক, কালকে হোক, পরশু হোক, চালাবেন। সেই জায়গাতে যদি রাজনীতিবিদদের মধ্যে ঐক্যমত না হয় তাহলে জাতীয় যে পথ নির্ধারণ করার কথা সেটা তখন এলোমেলো হয়ে যায়। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গণ আকাঙ্ক্ষা মঞ্চের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে নির্বাচন হওয়ার আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার করার উপর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জোর দিয়েছে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। রাজনৈতিক দলের চাপ আছে, তারা সারাক্ষণই নির্বাচনের কথা বলছেন। নির্বাচন অবশ্যই দিতে হবে, কিন্তু যে কাজগুলো ন্যূনতম কাজ আমরা এই রক্তের উপর দাঁড়িয়ে আমাদেরকে করতে হবে, সেই কাজগুলো আমাদের শেষ করতেই হবে। সেই প্রতিজ্ঞা আমরা করছি। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।
যারা খুনিদের পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে দ্বিতীয়বার রাজপথে নামতে প্রস্তুত বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তিনি বলেন, খুনিদের দোষরদেরও বিচারের আওতায় আনা হবে। আজ চট্টগ্রামে জুলাই গণহত্যায় শহীদদের পরিবারের এক সমাবেশে তিনি একথা বলেন। সকালে জুলাই শহীদদের পরিবারের কান্নায় ভারী হয়ে ওঠে চট্টগ্রামের প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট মিলনায়তন। চট্টগ্রাম বিভাগের 105 জন শহীদ পরিবারের হাতে অনুদানের চেক বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এই বাংলাদেশে আপনাদের যে কোনো কিছুর প্রয়োজনে আমরা আমাদের জীবনের সবটুকু দিয়ে আপনাদের পাশে থাকব। শুধুমাত্র একটি জিনিস মনে রাখবেন, এই বাংলাদেশে যে কেউ যে কোনো ফরম্যাটে যদি বিন্দু মাত্র ওই খুনি হাসিনার আবার এখানে দোষর হিসেবে কাজ করে, যদি এজেন্ট হিসেবে কাজ করে, হোক দেশের হোক বাইরের, আমরা এই বাংলাদেশে আবারও একসাথে নেমে তাদেরকে সবাই প্রতিহত করব। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, কেউ দোষ করলে তার বিচার হওয়া উচিত। দুপুরে বরানীতে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। জাতীয় পার্টিকে সাংবিধানিকভাবে শান্তিপূর্ণ সভা সমাবেশ করতে দেয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন জিএম কাদের। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই। কেন চান? নির্বাচনের পরে তো আমরা নির্বাচন তো 2001-এও দেখেছি, 2008-এও তো শেখ হাসিনা নির্বাচন করে এসেছে। সেই নির্বাচনের পরে যে ব্যবস্থা আমাদের, সেই ব্যবস্থা মানুষকে দানব করছে। একটা বিভিন্নভাবে স্বৈরাচারী সৃষ্টি করার সেই পরিস্থিতি, সেই নির্বাচন আমাদের রাষ্ট্র কাঠামো আছে। আমরা এখান থেকে পরিত্রাণ চাই, তো রাষ্ট্র কাঠামোর সংস্কার চাই। নতুন করে টাকা ছাপানো হয়েছে ব্যাংকের স্থিরতা ধরে রাখার জন্য, বড় কোনো প্রকল্পের জন্য নয়। আগে তো প্রকল্পের জন্য টাকা ছাপিয়ে চুরি করে নিয়ে গেছে দুর্নীতিবাজরা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন। দুপুরে সাভারের বিরুলিয়ায় খাগান এলাকায় ব্র্যাক সিডিএম এ এক সেমিনারে অংশ নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা জানান। তিনি আরো বলেন, বাংলাদেশের অর্থনীতির অবস্থা এখন অনেক ভালো। ওই ব্যাংকের সাপোর্ট দেওয়ার জন্য একটা ব্যাংক যদি আপনার গ্রাহকদের যদি ডিমান্ডে চাহিদা না দিতে পারে, কিছু ঋণ দিতে না দেয়, তো ব্যাংকের তো ডিফিকাল্ট অস্তিত্ব দেয়। কিন্তু এটা কিন্তু ছাপানো টাকা না, এটা স্টেরিলাইজেশন করে এটাকে বাংলাদেশে লুকিয়ে দেবে। আরেকটা জিনিস লক্ষ্য করে, এই টাকাটা কিন্তু আগেকার টাকার ছাপানো টাকার মতো না, বড় বড় প্রকল্প দেবে, তার মানে আর্ধেক আবার দুর্নীতি। এটাকে সম্পূর্ণরূপে ব্যবসা বাণিজ্য মানুষ হিসেবে যাবে। জনগণের জন্য ভ্যালু ফর মানি সেট করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। বিশেষ কিছু কোম্পানিকে সুবিধা দিতে গিয়ে জ্বালানি খাতে খরচ বেড়েছে জানিয়ে তিনি বলেন, সাময়িক সমাধান হিসেবে শিল্প খাতে জ্বালানির ঘাটতি মেটাতে ভোলা এলএনজি স্টেশন উন্মুক্ত করা হয়েছে, যা একটি কোম্পানির কাছে কুক্ষিগত করে রাখা হয়েছিল। উন্মুক্ত দরপত্র ছাড়া নতুন প্রকল্প আসবে না বলেও জানিয়েছেন উপদেষ্টা। এস এম তানভীরের রিপোর্ট। শনিবার প্রেডিক্টেবল এনার্জি প্রাইসিং অ্যান্ড সাপ্লাই স্ট্যাবিলিটি শীর্ষক সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই। ইউ মাস্ট প্রিভেন্ট দ্য গভর্নমেন্ট ফ্রম ডুইং থিংস যেটাতে আপনাদের বিদ্যুতের দাম, গ্যাসের দাম বেড়ে যাবে। সেমিনারের প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, এখন আর নির্দিষ্ট কোনো কোম্পানি নয়, বরং উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া জ্বালানি ও বিদ্যুৎ খাতে প্রকিউরমেন্ট দেওয়া হবে না, যে কারণে 2010 সালের কালো আইন বাতিল করা হয়েছে। তো এলএনজি আমদানির একটা তালিকা ছিল, ওখানে 4-5টা কোম্পানি সরবরাহ করতো। তো আমরা এটাকে উন্মুক্ত করে দিয়েছি। কেন একটা কোম্পানিকে এটা দেয়া হবে? একটা রাষ্ট্রের সম্পদ কেন একটি মাত্র কোম্পানিকে কুক্ষিগত করতে দেয়া হবে? ভালো উদ্যোক্তা হলে টাকা হাত বদলের প্রয়োজন নেই, এমনি বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যবসা করতে পারবে জানিয়ে উপদেষ্টা বলেন, আইপিপির পথে সরকার আর যাবে না। মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট করতে যাচ্ছে সরকার এবং সেখান থেকেই সরাসরি গ্রাহকের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবেন উদ্যোক্তারা। পছন্দের গ্রাহকের কাছে এটা বিক্রি করবেন যারা বড় পাওয়ার কনজিউমার, এবং আপনারা নিজেরাই ঠিক করবেন দাম কত হবে। বিআরসি শুধু জানাতে হবে, কিন্তু আপনারা নিজেরাই ঠিক করবেন দাম কত হবে। এবং শুধুমাত্র এবং যেহেতু আপনাদের নাই, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইন নাই, সেই জন্য আপনারা ওই ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইন
ব্যবহার করার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে সামনে যে প্রকল্পগুলো বাজারে আসবে সেগুলোকে জমি দিয়ে দেয়া হবে বলে জানান ফাউজুল কবির। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে 50 এবং আগামী বছরে 100টি গ্যাস কূপ অনুসন্ধান করা হবে। সেটা হচ্ছে যে আমাদের ভোলাতে কিছু উদ্বৃত্ত গ্যাস আছে। SM তানবীর, মাই টিভি, ঢাকা। চট্টগ্রামের সিপি জেটের একটি 6তলা ভবনের 4 তলায় কার্টুন ফ্যাক্টরিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের চেষ্টায় রাত 8:15 আগুন নিয়ন্ত্রণে আসে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর ডাম্পিং এর কাজ চলছে। সন্ধ্যা 6:30টার দিকে ইপিজেটের বেপসা গেটের পাশে ইউনিটি এক্সেসরিজ নামের ওই কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কর্ণফুলী ফায়ার সার্ভিসের 2টি, আগ্রাবাদ ফায়ার সার্ভিসের 2টি, বন্দর ফায়ার সার্ভিসের 2টি এবং ইপিজেড ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কাজ করে। আগুন লাগার পর কারখানার কর্মীরা সবাই নিরাপদে বের হয়ে গেছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গাজীপুরের শ্রীপুরের মধ্য বাজারে লেপ্তশোকের একটি দোকানে আগুন লেগেছে। শনিবার সন্ধ্যায় আগুনের সূত্রপাত হয় এবং তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যা 6টার দিকে লেপ্তশোকের দোকানে তুলা রাখার ঘর থেকে হঠাৎ করে ধোঁয়া বের হয়। স্থানীয় ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ওই দোকানের পাশাপাশি পাশের ভাঙাড়ি দোকানের কিছু অংশ পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা 6:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, সংবিধান থেকে কোরআন সুন্নাহ বিরোধী আইন ও নীতিমালা করার সব সুযোগ বন্ধ করতে হবে। বিকেলে গোপালগঞ্জে ওলামা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাতিল করে ঈমানের ধারা ফিরিয়ে আনতে হবে। এরপরের বিপ্লব হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম করবার বিপ্লব। ভারতের সংবিধান থেকে পাচারকৃত ভারতীয় মাল, ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদ দিল্লির উপরে এটাকে ট্রান্সফার করতে হবে। রাজধানীর বাতাসে শীতের আগমনী বার্তা। ঘুম থেকে উঠেই হাত পায়ের ত্বকে অনুভূত হচ্ছে টানটান শুষ্ক অনুভূতি। রাজধানী সহ সারা দেশেই কমতে শুরু করেছে তাপমাত্রা। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা ঘিরে থাকছে দেশের বিভিন্ন জেলায়। শীতের এমন আগমনী বার্তায় সুর মেলাচ্ছেন আবহাওয়াবিদরাও। তারা বলছেন, শীত তীব্র আকার ধারণ করতে পারে জানুয়ারিতে। আরো জানাচ্ছেন রাকিব হাসান। শীতের আগমনী বার্তা দিচ্ছে প্রকৃতি। সারা দেশে কমতে শুরু করেছে দিন ও রাতের তাপমাত্রা। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকছে রাজধানী সহ দেশের উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলের খোলা জায়গা ও নদী অববাহিকায়। এই শীত তীব্র আকার ধারণ করতে পারে জানুয়ারিতে, আর শীত অনুভূত হতে পারে এ মাসের মধ্যভাগ থেকে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। 15 তারিখ বা তার পরবর্তী সময়ে শৈত্যপ্রবাহটা আসতে পারে এবং সেটা মাঝারি থেকে তীব্র হওয়ার সম্ভাবনাটা কম। মাঝারি মানে প্রায় 6 ডিগ্রি পর্যন্ত নেমে আসতে পারে তাপমাত্রা, বিশেষ করে পশ্চিমাঞ্চলের কিছু অংশ জায়গায়। এটা আমরা শীতের যে প্রকোপটা সেটা সাধারণত আমরা 6 তারিখের পরে কিছুটা টের পাবো, 15 তারিখের পরে। কারণ ঢাকা ওখানে যদি 6 বা তার কাছাকাছি চলে আসে, ঢাকার তাপমাত্রা 12 কাছাকাছি বা 15 কাছাকাছি চলে আসতে পারে, এতটা প্রভাব পড়বে না। সারা দেশে আগামী 72 ঘন্টায় রাতের তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। পশ্চিমাংশে এখনও শীত ওরকমভাবে নাই। এখন তেঁতুলিয়া মিনিমাম টেম্পারেচার আসছে, আর কিছুদিন পরে দেখা যাবে যে চুয়াডাঙ্গার আশেপাশে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মিনিমাম তাপমাত্রা চলে আসতে পারে। এই চুয়াডাঙ্গা কিংবা রাজশাহীর কিছু অংশ যদি তাপমাত্রাটা মিনিমাম যখন আসে, তখন সেই ধাক্কাটা আমাদের ঢাকা বা তার আশেপাশে কিছুটা পড়ে। এই জন্য ঢাকায় থেকে আপনি কখনো বুঝবেন না যে শীতের প্রকোপটা এরকম শুরু হয়নি। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সাথে মৌসুমী স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে, আর এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এমন অবস্থায় আগামী 3 দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও জানান আবহাওয়ার পূর্বাভাসে।
গত 24 ঘন্টায় শুক্রবার ভোর 6টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা 30.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম বিভাগের টেকনাফে, আর সর্বনিম্ন তাপমাত্রা 11.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের দিনাজপুর জেলায়। এদিকে এরই মধ্যে শীত যেন জেঁকে বসেছে হিমালয় কন্যা পঞ্চগড়ে। গত সপ্তাহ জুড়েই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই জেলায়। বুধবার ভোর 6টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.7 ডিগ্রি সেলসিয়াস। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। প্রবাসী সংবাদ। মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে কুয়ালালামপুরে বসতে যাচ্ছে রিয়েল হিরোজ অ্যাওয়ার্ড 2024 সিজন 3। রোববার 8 ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই অনুষ্ঠানে যোগ দিতে মালয়েশিয়ার পথে টলিউড কিং সাকিব খান। শুক্রবার কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে এক সংবাদ সম্মেলনে এর আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজক প্রতিষ্ঠান রিয়েল হিরোজ এক্সপো অ্যান্ড কমিউনিকেশনস গ্রুপ ইভেন্টের পরিচালক ইফতারুল ইসলাম মনি। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত। সাকিব খান ছাড়াও এই অনুষ্ঠানে অংশ নিতে কুয়ালালামপুরে পৌঁছেছেন জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি, প্রিয়াঙ্কা জামান, মিম চৌধুরী, ক্লোজ আপ 1-এর তারকাশিল্পী পুলক অধিকারী, কাজল আরিফ ও আসিয়া ইসলাম দোলা। আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে ফ্রিতে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। এই অনুষ্ঠানে মূলত বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উদ্বুদ্ধ করা হবে প্রবাসীদের। যখন বলি রেমিটেন্স যোদ্ধাদের জন্য প্রোগ্রাম করছি, এটা বলতেই আমাদের খুব ভালো লাগে, কারণ এই মানুষগুলোর জন্য হয়তো আমরা দেশে অনেক শান্তিতে ঘুমাই। সো এই মানুষগুলোকে এন্টারটেইন করাও আমাদেরই দায়িত্ব। রিয়েল হিরোজ অ্যাওয়ার্ড সিজন 3 এটা হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে একটা প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামটাতে আমরা তাদেরকে সম্মানিত করতেই ঢাকা থেকে আমরা আর্টিস্টরা এসেছি অনেকেই। রেমিটেন্স দিয়ে সরকারকে সহযোগিতা করে যাচ্ছে, তো তাদেরকে সম্মাননা দিতেই আমরা সুদূর বাংলাদেশ থেকে এসেছি। তাদেরকে উৎসাহ জাগাতে, যাতে তারা মনে না করে যে তারা একা, আমরা প্রত্যেকেই তাদের সাথে আছি। আমাদের যারা তরুণ উদ্যোক্তা বিজনেস করতেছে এবং যাদের আন্ডারে অনেক লোক কাজ করে, তাদের যারা বলে সঠিক পথে বৈধ পথে রেমিটেন্স পাঠায়, তাদের শ্রমিক ভাইদের, আমাদের যারা শ্রমিক ভাই আছে তাদেরকে আমাদের এই ক্যাটাগরিতে। এবং কোতোয়ালি থানায় মিথ্যা মামলা ও রায়ের পুনরায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের উপযুক্ত শাস্তি প্রদানের জন্য বৈষম্যের শিকার ভুক্তভোগী কুয়েত প্রবাসী প্রীতা সংবাদ সম্মেলন করেছেন। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানিয়েছেন, শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে ছেলের বিরুদ্ধে একটি মিথ্যা মামলার কথা উল্লেখ করেন কুয়েত প্রবাসী শেখ মোহাম্মদ ফজলুল করিম টুটুল। ন্যায় বিচারের জন্য কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর শ্রমের মাধ্যমে দেশে কর্তৃপক্ষকে সুপারিশ করতে আবেদন করেন তিনি। যশোরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে শুরু করে জেলা প্রশাসক, পুলিশ সুপার, প্রবাসী কল্যাণ ডেস্ক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এর অনুলিপি প্রেরণ করেন। বাহরাইনে বাংলাদেশ ইয়ুথ ক্লাবের সার্বিক তত্ত্বাবধানে আলামিন মোহাম্মদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের চার্জ অ্যাফেয়ার্স AKM মহিউদ্দিন কায়েস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেলোয়ার হোসেন, জাহিদ হোসেন, আরিফ খান ইমন, ফয়েজ আহমেদ রাজু, সাংবাদিক সৈয়দ মামুন সহ অন্যান্যরা। এই টুর্নামেন্ট প্রবাসী বাংলাদেশিদের মধ্যে খেলাধুলার প্রতি উৎসাহ ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।